নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দেহ আর অসংখ্য শুক্রকীট। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেইখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দেহ আর অসংখ্য শুক্রকীট। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। মেঠো পথের রাস্তা ধরে ছোট্ট একটা গ্রাম, ধুলিয়ানা। প্রত্যন্ত এই গ্রামে রয়েছে গোনাগুনতি কয়েকটা বাড়ি। প্রত্যেকটা বাড়ির মধ্যে বেশিরভাগই একটা জিনিস কমন, সেটা হলো বেড়ার ঘর, টালির ছাউনি। পাকা বাড়ি নেই তা নয়, আছে, তবে যারা পাকা বাড়িতে বসবাস করে তারা প্রত্যেকেই সরকারি চাকুরিজীবী। এই গ্রামে উন্নয়নের জোয়ার এখনো আসেনি। সেই কারণেই বোধহয় এখানে ওই দোকানদার যারা, তারা ভাজা পোড়া চপ জাতীয় শিল্পেও খুব একটা গুরুত্ব রাখে না। এরা পচা তেলে ভাজা কোনো কিছু খায় না। এরা খেটে খাওয়া মানুষ। টাটকা সবজি, ঘি, মাখন, দুধ এখানকার চাষারা সেগুলোই খেতে পছন্দ করে। এখানকার উন্নত ফসল যেগুলো, সেগুলো বাইরে বিক্রি হয়। মোটামুটি সরকারি চাকুরিজীবী ছাড়া নিজস্ব ব্যবসায় এই গ্রামটা যারা বসবাস করার জন্য বেছে নিয়েছে তারা প্রত্যেকেই সুখী পরিবার। তা এই গ্রামেরই একটা দ্বিতল বাড়ি হবে, আর সেই বাড়িটা তৈরি করছে সর্বপ্রথম এই গ্রামে সরকারি চাকরি পাওয়া পুলিশ অফিসার বরেন্দ্র। বাবা নেই, ছোটবেলা থেকে মা বহু কষ্টে ওকে বড় করেছে। বরেন্দ্রর একটা বোন আছে। এই বোনটা যখন 9 মাসের পেটের, তখনই বাবা আত্মহত্যা করেছিল নবদ্বীপের রেল লাইনে গলা দিয়ে। বাবা কেন মারা গিয়েছে, তার কোনো শত্রু ছিল কি না? বাবার মৃত্যুর পর পূর্ব মেদিনীপুর থেকে শ্বশুরবাড়ির সমস্ত ভিটে বাড়ি থেকে বঞ্চিত সুধা দেবী পোয়াতি অবস্থাতেই চলে আসেন ধুলিয়ানে। তখন এইখানে বাস করত দয়ালু এক মানুষ, প্রফুল্ল দেব। ওনার পায়ে পড়েই একটু জমি চেয়েছিলেন। বিধবা, গর্ভবতী আর 3 বছরের ছোট ছেলেকে দেখে প্রফুল্ল দেবের মনের ভেতরে দুঃখ জেগে ওঠে, মায়া জেগে ওঠে। সেই সময় কাস্তে হাতুড়ির খুব নাম ডাক ছিল। হ্যাঁ, তখন সেই সময়কার উন্নয়নের সুবাদে এক টুকরো জমি উনি পান, আর সেখানেই বসত ভিটে এখন দ্বিতল বাড়ি হবে। বরেন্দ্র উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি, শরীর স্বাস্থ্য ভালো, তবে পেটাই করা শরীর নয়, একটু ভুঁড়ি আছে। ছোট থেকেই খেটে খাওয়া ছেলেটা চাকরির মর্ম বোঝে, আর বোঝে একটা টাকারও গুরুত্ব। তা বিষয়টা হয়েছে কি, বরেন্দ্রর এখন বিয়ের বয়স হচ্ছে। ঘাড়ের ওপরে বোন রয়েছে। বর্তমানে বরেন্দ্র 28-এ পড়েছে। বোনটি তার থেকে বছর 3-4 ছোট, তাই বোনকে তো আগে পার করতে হবে। বরেন্দ্রর বোন প্রত্যুষা, হ্যাঁ, জন্মগ্রহণ যখন করেছিল তখন প্রত্যুষ লগ্ন চলছিল, তাই মা ভালোবেসে নাম রেখেছেন প্রত্যুষা। সুধা দেবী একাই গোটা সংসারটাকে চালান। সাদা রঙের শাড়ি পরে ব্লাউজহীন দেহটায়
কোনো পুরুষের লালসা কিন্তু লাগবে না, কারণ কাউকে সম্বন্ধ করার আগেই ওনার মুখ থেকে বাবা শোনা ডাকটা বেরোয়। বয়সে ছোট হোক কি বড় হোক, এমন করে ডাকবেন যে সেই ব্যক্তির চরিত্রে যদি কোনো স্খলনও থাকে তবুও সে শুধরে নেবে নিজেকে। ছেলে অনেকদিন পর বাড়ি এসছে, বাড়ি করবে, তাহলে মনে মনে হয়তো ছেলের বিয়ের ইচ্ছে জাগছে। সুধা দেবীর খুব পছন্দ ওনার পাশের বাড়িরই নয়নতারাকে। ব্রাহ্মণের ঘরের মেয়ে, 2 বোন 1 ভাই। বাবা মা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, বেশ কয়েক বছর আগের কথা। দুর্গা পুজোর সময় এখানে প্রতিষ্ঠিত দুর্গা বেদিতে যখন গয়না পরিয়ে মাকে সাজানো হয়েছিল, অষ্টমী পুজোর লগ্ন সেই বছর পড়েছিল মাঝরাতে। পরের দিন সকালবেলায় সবাই আবিষ্কার করে মায়ের নাকের নোলকটা নেই, সেখানে রয়েছে একটা ছোট্ট চকচকে পাথরের মতো নাকের। এক রাতের মধ্যে মায়ের নোলকটা চুরি কে করতে পারে? অষ্টমী পুজোর লগ্ন তো ছিল মাঝরাতে, সুতরাং কম মানুষের উপস্থিতি হয়েছিল সেই বছর। পুরোহিত মশাইকে তো থাকতেই হবে, সঙ্গে থাকেন ওনার স্ত্রী। ব্যাস, লোকে অপবাদ দিতে ছাড়েনি, যদিও বাঁচার আপ্রাণ চেষ্টাও করেননি তিনি। পরের দিনই নবমীর সকালবেলা ব্যাপারটা চাউর হতেই দশমীর দিন পুরোহিত মশাই তার স্ত্রীকে নিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। মৃত্যুর পরে ওনার নামের বদনামটা আরো বেশি করে চাউর হয়। হ্যাঁ, যদি উনি না মরত, মামলা মোকদ্দমা করত, পুলিশে খবর দিত, তাহলে বোধহয় লোকে তাদের মাথার ওপর থেকে ছড়িয়ে পড়া এই যে বদনামের রেশটা, এইটা কিছুটা কাটাতে পারতেন। কিন্তু মৃত্যু গ্রহণ করে উনি তো সেই পথটাকে আরো বেশি সহজ করে দিয়েছেন। সেই থেকে নয়নতারা, তার দিদি শুকতারা এবং দাদা পরিমল একটা বাড়িতেই থাকে। পরিমলের পড়াশোনা আর হলো না। এই 2 বোনকে দেখাশোনার জন্যে সে বেরিয়ে গেল কাজে। তারপরে কাজে বেরোলো শুকতারা। শিক্ষার অঙ্ক নেই, তাই এখানকার বাসিন্দারা প্রত্যেকেই জানে শুকতারা নিজের শরীর বেঁচে খায়। প্রত্যেক দিন রাতে সে বেরোয়, ভোর রাতে বাড়ি ঢোকে। নয়নতারাকে পড়াশোনা করাচ্ছে। 2 ভাই বোনের ইচ্ছে এই বোনটাকে সুপাত্রে দান করা। কিছুদিন আগে শুটকি মাছ রান্না করেছিল নয়নতারা, লতি দিয়ে শুটকি, সে কি সুঘ্রাণ! গ্রামের মানুষ যেন হাওয়ায় ভাসছে সেই গন্ধে। না, কেউ নাক সিট করেনি, সবাই এখানে শুটকি প্রিয় মানুষ। হ্যাঁ রে, রান্নাটা কে করেছে? আমি করেছি মাসি। ভালো হয়েছে? খুব ভালো। শোন, বরেন্দ্র আসছে, এমন করে একটু শুটকি রান্না করে খাওয়াস তো। দাদা খাবে? দাদা দাদা করিস কেন? তোর একটা দাদা আছে না? বরেন্দ্রকে তোর মনে ধরে না নাকি? ধরে, ভালো লাগে, কিন্তু কিন্তু কি হবি আমার বৌমা। নয়নতারা আর প্রত্যুষা 2 জন সমবয়সী বন্ধু। প্রত্যুষা তো প্রায় দিনই নয়নতারাকে খ্যাপায়, বৌদি বৌদি বলেও ডাকে। প্রত্যুষার ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা হয়েছে। এরপরে কিল চর ঘুষি খেয়েও আর এগোতে পারেনি সে। মায়ের হাতে কম মার খায়নি। পড়বে না বলে বাড়িতেই আসতো না। সন্ধেটা পুরো কাটিয়ে দিত এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে। ভাগ্যিস এই গ্রামে কোনো ধর্ষকবাদীর জন্ম হয়নি, না হলে একা একা ঘুরে বেড়ানো মেয়েদের কি আর এখন নিস্তার আছে? 2 উড়ুর মাঝখানের গর্তের মধ্যে সবাই এখন কিলবিল করে তার মাংসখণ্ড পুড়ে দিয়ে আজন্ম যন্ত্রণা দিতে চায়, পিষে মেরে ফেলতে চায়। আবার প্রতিবাদ করতে গেলে মুখ বন্ধ করে দেয় ভিডিও করে। না, এমন গ্রামও আছে যেখানে ছেলে মেয়ে সবাই খুব ভালো। সবাইকে কিন্তু দোষারোপ দিলে চলবে না। বরেন্দ্র বাড়ি এসেছে, মাইনে পেয়েছে। মায়ের জন্যে সাদা ধান, বোনের জন্যে সালোয়ার কামিজ নিয়ে এসেছে। বাড়ি আসার পর গরম গরম ভাত আর শুটকি
পাতে পড়ার সঙ্গে সঙ্গেই বরেন্দ্র গবাগব ভাত খেতে শুরু করে। রান্নাঘরটা টিনের ছাউনি, মাটির বেড়া দেওয়া, সামনে একটা টিউবওয়েল রয়েছে, আর আছে পাকা একটা বাড়ি, অ্যাডবেস্টারের ছাউনি, একটা ছোট্ট বারান্দা, একটা রুম বরেন্দ্রর, আর একটা রুমে মা আর প্রত্যুষা ঘুমায়। সেখানে ছোট্ট করে ঠাকুরের সিংহাসন আছে। বারান্দাটা খোলা, বড় বড় সিঁড়ি থাক থাক করে রাখা, সেখানে বসে গল্প গুজব করা যায়। পুরো বাড়িটা প্রায় এই 3 কাঠা জমির ওপরে হবে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। 6টা নারকেল গাছ, একটা জামরুল গাছ, 2টো আতা গাছ, সজনে গাছ, আর ছোট্ট ছোট্ট বেগুন চারা, পুঁই চারা, কুমড়ো চারা, এগুলো লাগিয়েছিল বরেন্দ্র গত মাসে ছুটিতে এসে। এইবার এসে দেখে গাছগুলো তত্তরিয়ে বেশ বড় হয়েছে। বেগুন গাছটা অনাকাঙ্ক্ষিতভাবেই ওই ছোট্ট বয়সে ফুল ধারণ করেছে। ভাত খেয়ে কলপারে গিয়ে হাত ধোয়ে বরেন্দ্র। কুলকুচি করতে গিয়েই থুতুটা ফেলার সাথে সাথে বুঝতে পারে কেউ একজন এসে দাঁড়িয়ে। আমি? তুই কি করছিস এত রাতে? বলছি মাছটা ভালো হয়েছিল? বেড়ে হয়েছিল। তুই রান্না করেছিস? হ্যাঁ। হ্যাঁ রে, ও রান্না করেছে। ভালো হয়নি বাবা? খুব ভালো হয়েছিল মা। তবে এতদিন মেসের খাবার খেতে খেতে মুখটা একেবারে জাম হয়ে গেছে। পেঁয়াজ রসুনের ঘ্যাট খেলাম তো, পেটে সহ্য হলে হয় বলে বরেন্দ্র ঘরের দিকে চলে যায়। মুখটা কেমন যেন শুকিয়ে যায় বেচারি নয়নতারার। রাগ করিস নে মা, ও তো ওইরকমই, আমি জানি। আমি এখন যাই বরং। যাবি মানে? হ্যাঁ, কলেজে পাশ দিয়েছি। এইবার দাদা বলছে শহরে পড়তে যেতে। বাহ বাহ বাহ, সে তো ভালো কথা। দেখ, শুধু প্রত্যুষাটাই পড়াশোনা করলো না, ওর তো সম্বন্ধ দেখছে ওর দাদা। তাই প্রত্যুষার বিয়ে? হ্যাঁ, আমারও খুব পছন্দ। পাত্রের নাম তরুণ, কাঁচা মালের ব্যবসা করে। ভাবছি ওইখানেই দেব, গাইঘাটায়। বুঝলি, একেবারে ছিমছাম বাড়ি। 3 ভাইয়ের সংসার, 2 ভাই বিয়ে করেছে, এ হলো ছোট। ছোট বউ হিসাবে থাকবে। আমারও তো বাড়িতে ছোট মেয়েই। নয়ন! হঠাৎ করে সুখ তারা ডাকে। আমাকে ডাকছে, আমি বরং যাই। তো দিদি কখন এলো? আজকে যায়নি, শরীরটা ভালো না বলছে। কদিন ধরেই দিদি বলছে খুব চুলকানি হয়েছে। অমন কাজ করলে তো চুলকানি হবেই রে মা। তো দিদিটা পড়াশোনাও পারলো না, এই করেই সংসার চলছে। মা, পানটা কোথায়? হ্যাঁ, এই তো যাই বাবা, দিচ্ছি। কেমন লাগলো রান্না? কি রান্না? ওই যে শুটকি। ও ভাই, ভালো ভালো, পানটা দাও। এই বাড়ি এসে তোমার হাতের পান না খেলে আমার মন কিছুতেই ভালো থাকে না। জানো মা, আমাদের মেসে দীপক আর শ্যামল তোমার রান্নার কি প্রশংসা করে। ও বাবা, ওরা আবার কবে খেলো? কেন, তোমার মনে নেই? গত বছর সেই যে পুজোর সময় তুমি আর প্রত্যুষা গিয়ে 2 দিন থেকে এলে আমার কোয়ার্টারে। ও বাবা, ওই 2 দিনের রান্না খেয়েই। হ্যাঁ মা, ভাবছি তোমাকে আর বোনকে নিয়ে যাব। এখানে যে ঘর বাড়ি করবি বললি, সে করবোক্ষণ পরে। এখন আমার পোস্টিং হয়েছে লালবাগে, অনেকটা দূর, বুঝতেই পারছো। যাতায়াত করতে পারবো না প্রত্যেক মাসে মাসে। তাই তুমি আর বোন যদি আমার সঙ্গে থাকো। কিন্তু তোর বোনের যে পাত্র দেখার কথা। কার কথা যেন বলেছিলে? হয়েছে তরুণ। ও তরুণ, ছেলেটাকে খুব একটা ভালো লাগে না আমার মা। টেরা চোখ তো, এসব ছেলেগুলো খুব অসভ্য হয়। না বাবা, অমন করে কেন বলছিস? টেরা চোখের মানুষটা কি মানুষ হয় না? হয় হয়, একটু পেচুটে হয়। পুলিশে চাকরি করছি, কম দিন তো হলো না, কম কেস ঘাটলাম না। বধূ নির্যাতনে ভরা এরা, অন্তত আমার চোখে দেখা। তাই বলে সবাই খারাপ? মানছি সবাই খারাপ না, কিন্তু ও কি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিস? বিয়ে করার শখ হয়েছে নাকি? বরেন্দ্র জিজ্ঞেস করে তার বোন প্রত্যুষাকে। প্রত্যুষা একগাল হেসে ঘরের দিকে চলে যায়। দেখেছিস, বোনের বিয়ের ফুল ফুটেছে, তুই খোঁজ খবর নে। কিন্তু মা, আর কটা দিন ওয়েট করলে দেখা যেত না? ওর কি এমন বয়স হয়েছে? বলিস কি বাবা, 21 পার হয়ে 24 হলো। এরপরে তো ওকে বিয়ে দেবো না। ঘরে বউ আসবে, আমি নাতিপুতে নিয়ে খেলা করব। সবই তো বুঝলাম, আমি বলছিলাম আরো কটা দিন পরে যদি ওর কোনো, হ্যাঁ, ওর পছন্দ করা সম্বন্ধের কাছে দিয়ে মরি। ও তো শ্রীনিবাসকে ভালোবাসে। হ্যাঁ, তাই নাকি?
শ্রীনি তো খুব ভালো ছেলে, রেলের চাকরি করে, ওর সঙ্গেই। না রে বাবা, আমি ওই ঘরে দেব না। শ্রীনির আবার চরিত্র ভালো না, সে নাকি বড় বৌদির সঙ্গে থাকে। আহ মা, কি যে বলো! ঠিকই বলছি, কিন্তু আমি তো শ্রীনিকে চিনি, আমার সঙ্গে তো দিব্যি কথা বলে। তা প্রত্যুষাতে ওর সঙ্গে লাইন মারছে, আমাকে তো বলনি। তোকে কি করে বলবো বলতো? চিঠি লিখলে তুই উত্তর দিস না, পড়ার সময় থাকে না তো। ওই হলো, তাহলে কি করে তোকে জানাই? একদিন তো দৌড়ে ফেলেছি, সন্ধেবেলা মেয়েকে ডাকছি, মাথায় তেল দিয়ে দেব, সাড়া পাই না। এর বাড়ি ওর বাড়ি গিয়েও খোঁজ পাই না। পরে দেখে শ্রীনির বাড়িতে বসে বসে উনি পিঠে বানাচ্ছেন শ্রীনির মার সাথে। ভালোই তো, কাছেই ছিল। কোথায় গাইঘাটা আর কোথায় আমাদের ধুলিয়ানা, বুঝতে পারছো তো কতটা ডিস্টেন্স? মা তবুও রাজি হয় না, কারণ সুধা দেবীর তরুণকে খুব পছন্দ হয়েছে। তরুণ এসে প্রথমেই সাষ্টাঙ্গে প্রণাম করেছে তার হবু শাশুড়িকে। একদম প্রথম থেকেই মা মা করে ডাক, এমন গায়ে পড়া মেলামেশা, সুধা দেবীর মন গলে জল। মায়ের যেখানে ইচ্ছে সেখানে আর না করে কি করে বরেন্দ্র? তাই সাত তাড়াতাড়ি 1 মাসের ছুটি নিয়ে গরমের মধ্যেই বোনের বিয়ে ঠিক করে। বিয়ের দিন হিসাব করতে বসে ও। ফুলের মালা থেকে শুরু করে সোনার গয়না, বেনারসি, মাছের খরচ, মিষ্টির খরচ, বাসনপত্র, প্যান্ডেল সবটা মিলিয়ে প্রায় এই 2300 টাকা মতো খরচ হয়েছে। আমি তো আজকের কথা বলছি না, বহু বছর আগের কথা বলছি। বিয়ের বেনারসির দামটাই পড়েছিল 700 টাকা। মাংস তখন খাওয়ানো হতো না, মাছের চল ছিল, আর রইল বাকি সবজি, প্যান্ডেল, এইসব এগুলো বরেন্দ্র বাকিতে করেছে। যৌতুক হিসাবে জামাইকে কিছুই দিতে হয়নি, শুধু দিতে হয়েছে একটা সোনার আংটি, 3টে সোনার বোতাম আর সোনার চেন। মায়ের একটা গয়না ছিল, সেটাই শেষ সম্বল। ওই দিয়ে ভাঙিয়ে চুরিয়ে প্রত্যুষার যেই দিন বিয়ে হয়, যেদিন ওর বিদায় হয়, সেই দিন সব থেকে বেশি কান্না করেছিল ও ওর কাছের বান্ধবী নয়নতারাকে ধরে। বিয়ে হয়ে বোন চলে যায় শ্বশুর বাড়ি। বৌভাতের দিনটাও খুব ভালোভাবেই কাটে। মোটামুটি 1-1.5 মাস কেটে গিয়েছে। সংসার করছে প্রত্যুষা। ফোন নেই, তাই খোঁজ খবর নেওয়ারও কোনো চান্সই নেই। মাঝে মধ্যে 1-8টা চিঠি, তাও তো প্রত্যুষা লিখতে কলম ভাঙা। আবার ছুটিতে বাড়ি আসে বরেন্দ্র। পোস্টিং হয়েছে লালবাগ। হ্যাঁ, সেখানে টাকা আছে অনেক, কিন্তু দূরত্বটা এতই যে মাসান্তে বাড়ি আসা হয় না। আসবেই বা কিসের টানে? সংসারের প্রতি মায়াটা এখনো জন্মায়নি যে। শুধু মা থাকলেই হয়, আর একটা পিছু টান লাগে, বুঝতে পারছে এখন বরেন্দ্র। ওর সমবয়সী বন্ধু দীপক, দুলাল এরা প্রত্যেকেই সংসারী হয়েছে। ওদেরকে জিজ্ঞাসা করে সংসার জীবন সম্পর্কে, তখন ওরা বলে, ভাই, মা কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার আগে অবশ্যই বাতাসা দিয়ে প্রণাম করতে হয়। তা তুমিও যখন যাবে কামাখ্যায়, প্রণামটা সেরে নিও। বুঝতে পারে না সে, মায়ের মন্দিরে পুজো দিতে গেলে ধূপ ধুনো বাতাসা তো লাগেই। এরা কি মিন করতে চায়? বাড়ি এসছে আবার বরেন্দ্র। এই সময়টায় হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা গরম, কপাল মন্দা, তাই বাড়ি আসার পরপরই লোডশেডিং হয়ে যায়। ইস, গরম লাগছে বাবা, হাওয়া করবো? না না মা, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমো, আমি দেখি আজকে খাটিয়াটা নিয়ে ওই বাইরে শোবো। বাইরে শোবি? মশা কামড়াবে তো। কিচ্ছু হবে না, বাইরেই শোবো। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, বুঝলে? তাহলে তাহলে কি করবি? কালকে সকালেই তো। কালকে আর যাবো না, পরের দিন যাব। কালকে গিয়ে বলে দেবো শরীরটা একটু খারাপ। ঠিক আছে, দেখ বাবা, ডাক্তারকে ডাকবো? না না, আমি এমনি ঠিক আছি। মা গিয়ে শুয়ে পড়ে। বরেন্দ্র উঠোনের মাঝখানে খাটিয়াটা বিছিয়ে চুপ করে শুয়ে রয়েছে। দু চোখে ঘুম নেই। কিছুদিন আগে লালবাগে যখন পোস্টিং হয়ে সে যায়, সেইখানকার এক স্কুল মাস্টারের সাথে ওর পরিচয় হয়। মাস্টার মশাই বেজায় রসিক মানুষ। বরেন্দ্র দাঁড়িয়েছিল মোড়ের মাথাতেই বন্ধু দীপকের জন্যে। ওকে দেখে সে কি আলাপ! হে, অল্প বয়সে চাকরি, ভালোই লাগে।
আপনাকে তো ঠিক, আমি এখানকার প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ও নমস্কার নমস্কার। নতুন বুঝি? হ্যাঁ, এই 15 দিন হলো জয়েন করেছি। বাবা বাবা, ভালো ভালো। তো এসো একদিন, গল্প করা যাবে এখন। দীপককে দেখে উনি চিৎকার করে বললেন, হারে ভাইপো যে, হারে কাকা, তুই চিনিস? আরে আমার কাকা তো, রক্ত সম্পর্কে। যাবি নাকি ওনার বাড়ি? সেই সূত্রেই সন্ধেবেলা একদিন দীপক আর বরেন্দ্র কাকার বাড়িতে গিয়ে হাজির। দরজা খুললেন লাস্যময়ী এক রমণী, যাকে দেখে বরেন্দ্রর চোখ দুটো একেবারে ছানা বড়া। ছোটবেলা থেকে মায়ের কথায় ওঠা বসা বরেন্দ্র এই মেয়েটিকে দেখে ভালোবাসার কথা বলতে পারেনি। মায়ের মুখটা মনে পড়ে গিয়েছে। সেই মেয়েটিকে না পাওয়ার বিরহ যন্ত্রণায় বরেন্দ্র এখন বাইরে শোয়া। আসুন, ভেতরে আসুন। আমি? আর আমার বোন হয়, চল। কিরে আশা, কাকা বাড়ি নেই? বাবা তো একটু বাইরে গেছে। ও, তাহলে পরে আসবো। আরে বস না। আশার চোখ দুটো খুব সুন্দর, ধূসর রঙের, টানা টানা, ঠোঁটে তিল রয়েছে, মুখটা বেশ গোল, মাথা ভর্তি চুল, শরীরটা একটু ভারী তবে সুন্দরী, গায়ের রংটা হালকা ময়লা। এই ময়লা গরমে ওকে যেন আরো বেশি রূপবতী লাগছে। পরনে ছিল একটা হলুদ রঙের শাড়ি, তাতে যেন আরো বেশি মানানসই লাগছে। বেশ খানিকক্ষণ বসেছিল ওরা, তারপর ডিউটি আছে বলে বেরিয়ে যায়। এরপরেই বরেন্দ্র বাড়ি আসে আর বিরহ জ্বালায় ভোগে। রাস্তাঘাটে মাঝে মধ্যেই আশার সঙ্গে চোখাচোখি হয়। পুলিশি পোশাক পরা বরেন্দ্র হয় তখন কোনো চায়ের দোকানে বসে, না হলে কোনো চোরকে ধরে তারকে লুঙ্গি খুলে দিয়ে পিটাচ্ছে, না হলে এমনও কোনো অবস্থায় সিভিকেই সে ঘুরতে বেরিয়েছে। এমন অবস্থাতে আশার সঙ্গে চোখাচোখি, তবে কোনো কথাবার্তা নেই। আমাদের এখনকার সময় হলে কথা বলে ফোন নাম্বার নিয়ে রাত জেগে হয়তো ঘনিষ্ঠ মেলামেশাটাও শুরু হয়ে যেত, কিন্তু তখন ওই চোখের দিকে তাকালেই না লজ্জার চোটে মাথা অটোমেটিক নত হয়ে যেত বরেন্দ্রর। চোখটা প্রায় লেগে এসেছিল খাটিয়াতে শুয়ে। ঘুমটা ভাঙল হঠাৎ একটা নরম কিছুর স্পর্শে। হ্যাঁ, কে? আমি, বরেন্দ্রদা। হো, তুই? তারা? হ্যাঁ, একটু বসবো? তুই এত রাতে কি করছিস সেখানে? আমার বড্ড জ্বালা বরেন্দ্রদা, বড্ড জ্বালা। শরীরটা ঝুলে যায়, সারা অঙ্গ জলে, ভেতরে জলে, বাইরে জলে। এই তেষ্টা যে। তোর শরীর ভালো নেই, ঘরে যা। না, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি তোমার খাটিয়াতে একটু শোবো? না না না, তুই ঘরে যা। না না। বরেন্দ্রর হাত দুটো নিয়ে বুকের ওপরে চেপে ধরে তারা, বলে, আমি কি কম সুন্দরী বলো তো? তবু তুমি আমার দিকে একটু কেন তাকাও না? তোমার ইচ্ছে করে না আমার সাথে? জানো, কম ছেলের সঙ্গে তো উঠা বসা করলাম না, কিন্তু তুমি সবার থেকে আলাদা। তোমার এই চোখ দুটো আমার খুব ভালো লাগে। আমাকে একটু দেখো না, দেখো না একটু, দু চোখ খুলে। জ্যোৎস্নার আলোয় বরেন্দ্র দেখতে পাচ্ছে নয়নতারা নয়, শুকতারা তার সামনে দাঁড়িয়ে। শরীরে পোশাকের লেশ মাত্র নেই। এই গ্রামটা এখন গভীর নিদ্রাচ্ছন্ন। হালকা হালকা বাতাস বইছে, নারকেল গাছের পাতার হাওয়াতে সুন্দর মনোরম একটা পরিবেশের সৃষ্টি। খাটিয়ার পাশে একটা মর্টিনের কয়েল জ্বলছে। বরেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে। সে শুকতারার ভেতরেই দেখতে পায় আশাকে। শুকতারা বলে, আমার সর্বাঙ্গ জলে, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে 1000 লোকের সঙ্গে সঙ্গ করে করে আমি নাকি শরীরে পোকা বাঁধিয়েছি। আমার কোথায় পোকা হয়েছে? তুমি তো পুলিশ, পুলিশরা তো মানুষের জীবন বাঁচায় না? আমার পোকাগুলো বার করে দাও। আমি একটু মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই। দাও না, দাও না একটু। শুয়ে পড়ে মেয়েটা খাটিয়ার ওপরে, উড়ু দুটো প্রসারিত করে দেখায়, এখানে এখানে দেখো। বরেন্দ্র ঘামছে,
স্যান্ডো গেঞ্জি ভিজে গিয়েছে তার হাফ প্যান্টটা। হ্যাঁ, সে দেখার চেষ্টা করে। এই সময় সে নিজে যে একজন প্রশাসনিক কর্তা ভুলে গিয়েছে। মন মস্তিষ্ক আচ্ছন্ন করে ফেলেছে একটা মেয়ে। এই মেয়েটার শরীরে সত্যি কিলবিল করছে অসংখ্য পোকা। এই পোকাগুলোকে কি পোকা বলে? যৌন পোকা নাকি অন্য কিছু? আমি 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 আমার ভয় করছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। তুমি এসো, আমার কাছে এসো। আমি তোমার ছোট্টবেলা থেকে দেখছি। তোমাকে দেখে আমি ঠিক থাকতে পারি না। আমার নাল ঝরে। তোকে খুব পেতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। আমার নয়নটা ভীষণ বলে তুমি নাকি ওকে ভালোবাসো, ওকে নাকি তুমি বিয়ে করবে। তোমার মা বলেছে ওকে নাকি তোমার ঘরণী করতে হবে। তুমি করবে বলো? এসব কি বলছো? ঠিকই বলেছি, ঠিকই। তুমি আমাকে একটু আদর করো, একটু, বেশি না। আমার এই পোকাগুলো বের করে দাও না। খুব যন্ত্রণা, খুব কিলবিল করছে, ব্যথা করছে, ভেতরে ঢুকে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আমি আঙুল ঠুকিয়ে চুলকে শান্ত করতে পারি না। তুমি শান্ত করো না। সকালবেলায় মায়ের প্রবল ডাকে ঘুমটা ভাঙে বরেন্দ্রর। ধচমুচিয়ে উঠে বসেও। কি রে, সারা রাত বাইরেই ছিলি? মশার কামড় খাসনি? কত বেলা হয়ে গেল, ওঠ, 8টা বাজে। 8টা? কি রে বাবু, রাতে ঘুমোসনি ঠিক করে? চোখের তলায় একদিনই কালি পড়ে গিয়েছে। চেহারাটা কি হয়েছে দেখ তো। বরেন্দ্রর মাথায় কাজ করে না। খবরটা শুনেছিস? কি? নয়নতারার দিদি শুকতারাকে কারা মেরে পুঁতে রেখে দিয়ে গেছে। ওর পোকায় খুবলে খাওয়া শরীরটা আবিষ্কার হয়েছে গ্রামের শেষ প্রান্তে। আরে তুই যেখানে আগে বসে আড্ডা দিতিস না দুলাল, দীপক এদের সাথে, ওই রকের ওখানে। বরেন্দ্র অবাক। গতকাল রাত্রিবেলায় তো নিজে শুকতারা এলো ওর কাছে সমস্ত সুখ গ্রহণ করতে। তাহলে কোথায়, কি করে? আমি আসছি। আরে চা খেয়ে যা। না, এক্ষুনি যেতে হবে। বরেন্দ্র প্যান্ট শার্টটা পরেই রওনা দেয় সাইকেলটা নিয়ে। ছুটতে সে চলে যায় সেই রকে যেখানে বসে ওরা 3 জনে আড্ডা মারত। গিয়ে দেখে সেখানে লোকের ভিড়। ল্যাংটো শরীরটা পড়ে রয়েছে, তার অর্ধেক অংশ বেরিয়ে রয়েছে মাটির বাইরে। যে অংশটা বেরিয়ে রয়েছে সেই অংশটাই তার যোনিদেশ। সেইখানে পোকা কিলবিল করে খাচ্ছে। হাত দুটো, মুখটাও কেমন যেন বিভৎসভাবে, চোখ দুটো ফ্যাকাশে। অথচ বরেন্দ্রর মনে হলো ওই নগ্ন মূর্তিটাই ওর দিকে তাকিয়ে ওকে একবার চোখ মেরে নিল। ভয় পেয়ে বরেন্দ্র সেইখান থেকে ছুটে আসে। কাল বিলম্ব না করেই ব্যাগপত্র গুছিয়ে এসে লালবাগ রওনা দেয়। কিরে, ছুটিতে গিয়েছিলি, চলে এলি? একটা বিপদ হয়ে গেছে ভাই। কি? তোর শুকতারার কথা মনে আছে? সুখ? হ্যাঁ, ওই তো নয়নতারা আর পরিমলের তো বোন তো। হ্যাঁ, মারা গেছে। মারা তো যাবেই, বেশাবৃত্তি করতো। কার না কার পাল্লায় পড়েছে, সে খুন করে দিয়েছে। না ভাই, ও আমাকে দেখা দেয় গতকাল রাতে ও মারা গেছে, অথচ আমার স্বপ্নে ও এসেছে। বিশ্বাস কর। গাঁজা খেয়েছিস নাকি? পুলিশও এসব বালের কথা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, তুই যদি এরকম করিস তাহলে মানুষকে প্রোটেকশন দেবে কে রে? রকে বসে আড্ডা মারতাম, তখন তো দেখতাম লালটুর সেজে গুজে যাচ্ছে শুকতারা। তবে ভাই, শুকতারার প্রতি কিন্তু আমরা কোনোদিন কোনো কুদৃষ্টি দিইনি। তুই তো নাই, তুই তো হলো গুটি বয়, তুই তো মায়ের বাধ্য সন্তান। ভাবি বরেন্দ্র, হ্যাঁ, সে সত্যি তার মায়ের বাধ্য সন্তান। কিন্তু একদিন গভীর রাতে শুকতারা বাড়ি ফিরে বাথরুমে গিয়ে যখন চান করছিল, তখন শুকতারা নগ্ন শরীরটাকে দেখতে ছাড়েনি বরেন্দ্র। দেখে হস্তমৈথুন করেছিল ঘরে এসে। বোন দেখে ফেলেছিল বোধহয় কোনো একটা দৃশ্য। সে বলেছিল নয়নতারাকে বলে দেবে। তখন বোনকে চুপ করিয়েছিল সোনার আংটি পরিয়ে। এখন তো বোন নেই, তাই 2 দিন আগে বাড়ি ফিরে বরেন্দ্র লুকিয়ে দেখেছিল শুকতারাকে। সেই বাথরুমের ফাঁক দিয়ে দেখেছিল শুকতারার নিটোল নিতম্বটা, ভারী বক্ষ দুটো, আর দেখেছিল ওর যৌনাঙ্গের ভেতরে হাত প্রবেশ করিয়ে
ক্রমাগত চুলকানির দৃশ্যটা। মেয়েটা বাথরুমে গিয়েও কাতরাতো। বোধহয় জনিদেশে ঢুকে থাকা অসংখ্য পোকা কিলবিল করে খাচ্ছিল শরীরের ভেতর থেকে ওকে। মেয়েটা স্বেচ্ছায় এই রাস্তায় এসেছে, অথচ এখন এই রাস্তা থেকে বেরোতে পারছে না। খুবলে খাওয়া শরীরটা পশুতে, কুকুরে, শিয়ালে, কীটপতঙ্গে খুবলে খুবলে খাচ্ছে, জ্যান্ত অবস্থায় যেইভাবে খেয়েছে অসংখ্য পুরুষের দল। কেউ হয়তো নখের আঁচড় দিয়ে, কেউ শরীর দিয়ে, কেউ চোখ দিয়ে, কেউ বা জিভ দিয়ে, কেউ আবার অন্ধ অবস্থাতেই অঙ্গুলি স্পর্শে। বরেন্দ্র ভেবে কাঠ, না, শুকতারা তো কখনো ওকে ওর নগ্ন শরীরটাকে দেখতে দেখেনি। তাহলে কেন রাত্রেবেলা শুকতারা ওর কাছে এলো, ওর কাছে জীবন ভিক্ষা চাইলো, ওর কাছে শেষবারের মতো? আর কিছু ভাবতে পারে না বরেন্দ্র, সেখানেই অজ্ঞান হয়ে যায়। দিন তিনেক পরে মা এসেছে লালবাগ। হাসপাতালে ভর্তি ছিল সে। দীপক, দুলাল এরা বাড়িতে গিয়ে খবর দিয়েছে। মা আসাতে বরেন্দ্রর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই ওপর মহলে চিঠি জমা পড়ে এবং তাকে দিন 15 ছুটি দেওয়া হয়। এই দিন 15 মধ্যেই আমি তোর বিয়ে দেব। আমি এখন বিয়ে করার মতো অবস্থায় নেই মা, তুমি বুঝতে পারছো না। আমি বিয়ে দেব তোকে নয়নতারার সাথে। আমি মেয়ে দেখেছি, পরিমলটা আর নয়নতারাটা একা একা থাকে। অপমৃত্যু হয়েছে ওর বোনের, তাই 3 দিনেই কাজ হয়ে গেছে। আমি বললাম, পুরোতো ডেকে 1 বছরের কাজ 45 দিনের মাথাতে মিটিয়ে নে। ওরা তাই করবে। পরিমল এখন হন্যে হয়ে বসে রয়েছে বাবা। ওর বোনটাকে তুই উদ্ধার কর, ওকে তুই বিয়ে কর, নালে যে বেচারি মরেও শান্তি পাবে না। মরেও শান্তি পাবে না? তাই তো, ওর দিদি শুকতারা মরেও তো শান্তি পায়নি। এই কারণেই তো তার প্রেতাত্মা, নাকি সবটাই বরেন্দ্রর কল্পনা? গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে মনে মনে আশাকে কল্পনা করতে গিয়েই সেখানে শুকতারা চলে আসে। আশাকে তো সে কথা দেয়নি, তবে চোখের ইশারায় ভালোবাসা বুঝিয়েছে। নয়নতারাকে চট করে কি মানতে পারবে ও? মাতৃ আজ্ঞা পালন করার জন্যে শেষ পর্যন্ত নয়নতারাকে বিয়ে করতে হয়। প্রত্যুষা এসেছে বিয়ে উপলক্ষে। ইতিমধ্যেই সে 6 মাসের পোয়াতি। বিয়ের দিন খুব একটা মজা হয় না, কারণ গ্রামে কিছুদিন আগেই মৃত্যু হয়েছে শুকতারার বিভৎসভাবে। হ্যাঁ, মেয়েটি শরীর বিক্রি করে খেত, তবুও গ্রামের মানুষের কাছে খুব একটা হেয় সে ছিল না, কারণ সে মাগনায় খেত না, করে কর্মে তবে সে পেটের 2 ভাত ইনকাম করত। বিয়ের দিন বেশ সুন্দর করেই নয়নতারাকে পরিপাটি করে সাজিয়ে বধূ হিসাবে বরণ করে নিলেন সুধাময়ী দেবী। আর বরেন্দ্র, সেও স্ত্রী হিসাবে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিয়েছিল নয়নতারার। দুলাল, দীপক এরা এসেছে, যদিও দীপকের খুব ইচ্ছে ছিল আশার সঙ্গে বরেন্দ্রর বিয়ে দেওয়ার। তাই মানুষ যেরকম কল্পনা করে সেরকম তো সবসময় হয় না, বিশেষ করে বিয়েটা, এটা তো ওপর থেকে সৃষ্টি। ওই জন্যই তো কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ফুলশয্যার দিন প্রত্যেকের খাওয়া দাওয়া মিটিয়ে যাওয়ার পর বরেন্দ্র আর তার স্ত্রী নয়নতারাকে যখন এক ঘরে দেওয়া হবে, তার ঠিক কিছুক্ষণ আগেই খবর আসে চিঠির মারফত, বরেন্দ্রকে এক্ষুনি ডিউটি জয়েন করতে হবে, খুব জরুরি প্রয়োজন, রাতটাও কাটানো যাবে না। দীপক, দুলাল এরা প্রত্যেকেই খুব দুঃখ প্রকাশ করে। কিছুক্ষণ পরেই তৈরি হয়ে বরেন্দ্র বেরিয়ে যায়। নয়নতারার সঙ্গে ঠিকমতো দেখাই হয়নি। আসলে পালিয়ে আসতে চেয়েছিল বরেন্দ্র। সে মায়ের আজ্ঞায় বিয়ে করেছে, নিজের মন থেকে বিয়ে করেনি। সেবার লালবাগে গিয়ে ডিউটির প্রবল চাপে বাড়ি আসতে অনেক দিন দেরি হয় তার। এদিকে নয়নতারা শাশুড়ির সঙ্গে চুটিয়ে সংসার করছে। স্বামী নেই তো কি হয়েছে, শাশুড়ি মা তাকে ভরিয়ে রাখে সব সময়। নতুন পোশাক, নতুন গয়না, নতুন নতুন খাবার দাবার সব কিছু পেয়েও নয়নতারা বিভোর হয়ে থাকে বরেন্দ্রকে একবার দেখার জন্য।
দিন কয়েক পর বরেন্দ্র বাড়ি আসে। নয়নতারা সুন্দর করে সেজেছে তার স্বামীর জন্য। রান্না করেছে শুঁটকি মাছ। রাত্রেবেলা স্বামীকে পরিপাটি করে খাওয়াবে বলে সারাদিন ধরে প্রায় না খেয়েই রয়েছে মেয়েটা। এতদিন পর বরের সঙ্গে তার সব কিছু ঠিক হবে, একাত্ম হবে, মিলিত হবে দুটো শরীর, এমনই একটা আশায় বুক বেঁধেছে সে। বিটে বাড়ি বিক্রি করে দিয়ে পরিমল চলে গিয়েছে বোম্বাইতে। ওইখানেই সে এখন থাকবে। এইখানে আসলেই শুকতারার প্রেতাত্মা তাকে নাকি জ্বালিয়ে খায়। হ্যাঁ, এমনই একটা রটনা রটে গিয়েছে এই গ্রামে। যদিও বরেন্দ্র এখন আর শুকতারার কথা ভাবে না। শুকতারা তার স্বপ্নেও আসে না। বোনের সাথে বিয়ে হয়ে গিয়েছে বলেই হয়তো অভিমান করে। রাত্রেবেলা এক থালা গরম ভাত বেড়ে বসে রয়েছে নয়নতারা। মা, খাবা না? খেয়ে নিয়েছি, তোরা খা। বরেন্দ্র বুঝতে পারে স্বামী স্ত্রীকে একা থাকতে দেওয়ার জন্যে মা আগে থেকেই খাবার দাবার খেয়ে কেটে উঠেছেন। এ কি, তুই খাসনি? প্রথম সম্বোধন হলো বরেন্দ্রর মুখ থেকে নয়নতারার প্রতি। তুই সম্বোধনে বুকটা কেঁপে উঠেছিল। নয়নের সিঁথির সিঁদুর, কপালের টিপ, হাতের শাখা পলা, কোনোটাই কি বরেন্দ্রকে আকর্ষণ করছে না? হ্যাঁ খাবো, তুমি খেয়ে নাও। এটা কি রান্না করেছিস? এটা এটা শুটকি। এ কি, জল নেই কেন? আমি আমি জল এনে দিচ্ছি বলে টিউবওয়েলে জল আনতে যায় ও। ভাত মেখে সবে মুখে দিতে যাবে এমন সময় অসংখ্য কিলবিল করে ওঠা পোকাগুলো শুটকি মাছের পেট ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে। শুটকি দিয়ে রান্না করা আলু আর বেগুন দিয়ে তরকারি, শুটকির ভেতর থেকে বেরিয়ে আসা অসংখ্য পোকার দল যেন তাকিয়ে রয়েছে বরেন্দ্রর দিকে। পোকাগুলোর শরীর থেকে বেরিয়ে আসা কষ ভাতের সাথে মিশে হাতের আঙুলের মধ্যেও ওদের শরীর থেকে ছিঁড়ে আসা অংশগুলো। ভাতের থালা দূরে ঠেলে সরিয়ে দিয়ে বরেন্দ্র লাফিয়ে ওঠে। ততক্ষণে জলের গ্লাস নিয়ে দাঁড়িয়েছে নয়নতারা। এগুলো কি রান্না করেছিস? এর মধ্যে পোকা? কি বলছো? মাও তো খেলো। দেখ তো কি রান্না করেছিস। কোথায়? কিচ্ছু তো নেই। কি হয়েছে বাবা? মা, মা, তোমার বৌমাকে সাবধান করে দাও। 9 মাসে 6 মাসে 2 দিনের জন্য বাড়িতে আসি, এসে যদি এরকম বিশ্রী খাবার। কি হয়েছে নয়ন, কি করেছিস? আমি কিচ্ছু করিনি, দেখো না, এই রান্না তো তুমিও খেলে। বলছি এর মধ্যে নাকি পোকা। আমি কি করেছি বলো তো? খুব কান্নাকাটি করে নয়নতারা। শাশুড়ি মা সান্ত্বনা দেয়। বরেন্দ্রকে বোঝানোর চেষ্টা করে খাবারে কোথাও পোকা নেই, কিন্তু বরেন্দ্র চোখের সামনে কিলবিল করা পোকাগুলো বারবার ভেসে ওঠে। অস্বস্তির মধ্যে পড়ে সে। সেই দিন রাতে আবার বাইরে খাটিয়া বিছিয়ে বরেন্দ্র শোয়। নয়ন ঘুমিয়েছে তার শাশুড়ির সাথে চোখের জল নিয়ে। মাঝরাতে ঘুমটা আবার কেমন যেন একটু ভেঙে ভেঙে আসে বরেন্দ্রর। সে বুঝতে পারে তার পাশে কেউ একটা বসে রয়েছে। চোখ বোঝা অবস্থাতেই গায়ের ওপর হাত বুলিয়ে বরেন্দ্র বলে, শুকতারা, কি করে চিনলে? আমি তোর গন্ধে বুঝি। আমার বোনটাকে অমন করে শাস্তি দিচ্ছ কেন বরেন্দ্রদা? যা দেওয়ার আমাকে দাও। তোমার শাস্তি তো আমি মাথা পেতে নিয়েছি। সুখ, আমার উপরে প্রতিশোধ কেন তুললে বলো তো? ওই দেশে থাকতে, মানে মেদিনীপুরে, আমার ঠাকুরদা আর তোমার বাবার বাবা, তোমার ঠাকুরদা ব্যবসা করত। আমার ঠাকুরদা পুরোহিতগিরির সাথে সাথে ধান চালের ব্যবসা ছিল। পাশাপাশি 2 জনের জমি ছিল। কিন্তু তোমার বাবার জমিতে প্রচুর ফসল ফললেও আমার ঠাকুরদারটাই ফলেনি। রাগে ঈর্ষায় ঠাকুরদা অসংখ্য পোকা বিছিয়ে দেয় তোমার বাবার ধানের জমিতে। টাকা ধারে নিয়ে এসে চাষ করত। সে বছর ফসল একেবারে ভালো না হওয়ার দরুন নবদ্বীপে রেলে গলা দিয়ে উনি আত্মহত্যা করেন। আমার ঠাকুরদাও সব কিছু বেঁচে পড়ে এই ধুলিয়ানে চলে আসে। ভাগ্যক্রমে তোমরাও আসো। এইখানে এসে বাবা পুরোহিতের ব্যবসা শুরু করে। আমাদের টুকটাক সংসারটা চলে।
তখন তোমার বয়স 3 বছর, আমারও 3, বর্দার 5 বছর, আর বোনটা তখন পেটে। পোকা দিয়ে তোমাদের জীবন নষ্ট করেছিল আমার ঠাকুরদা, আর তুমি সেই প্রতিশোধ স্পৃহা তোলার জন্যে আমার শরীরের মধ্যে পোকা ঢোকালে? বিশ্বাস কর সুখ, আমার সেরকম কোনো ইচ্ছেই ছিল না। সেবার ছুটিতে বাড়ি আসার পর পরিমল বলল, তোর নাকি সারা শরীরে অসহ্য চুলকানি হয়েছে, তুই কাজকর্ম করতে পারিস না। এই গোপন অসুখের কথা ডাক্তারকে দেখালে 5 কান হলে আরো বিপদ, নয়নতারার বিয়ে হবে না। তাই পরিমল আমাকে বলল এমন কিছু একটা করতে, আর তুমি আমাকে এমন একটা ওষুধ এনে দিলে যেটা আমার শরীরের মাংসকে টুকরো টুকরো করে বিভাজিত করে পোকায় খাবে। আমি একটা জ্যান্ত মানুষ, শেষ পর্যন্ত দেহে পোকা নিয়ে মরব। এইটাই কি আমার ভাগ্যলিখন ছিল? হ্যাঁ, আমি এখন তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই থাকবো। তোমার দায়িত্ব আমার বোনটাকে সুখে রাখা। নয়নের চোখ থেকে যদি 1 ফোঁটা জলও পড়ে, তাহলে তোমার গোটা শরীরটাকেও আমি পোকা বানিয়ে ছাড়বো। সুখ, তুই এটা করতে পারিস না। দেখ, আমি তো জানতাম তুই আমাকে কত ভালোবাসতিস, আর সেই ভালোবাসার সুযোগেই ছুটিতে বাড়ি এসে রকে আড্ডা দিতে গিয়ে আমাকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে আমার হাতে মলমটা ধরিয়ে দিয়ে বললে, তোর চুলকানির উপশম হবে, এটা মাখিস, এটা শহর থেকে আনা। আমিও লোভে পড়ে, তুমি এত বড় একটা কাজ করতে পারলে? তোমার বিবেকে বাঁধলো না বরেন্দ্রদা? কিসের বিবেক, যখন আমার ঠাকুরদা আর তোর ঠাকুরদা একে অপরের রেশারেশির জন্যে আমার বাপটাকে মরতে হলো। আমি ছোট, আমার বোনটা পেটে, তখন তোর বাপের মনে হয়নি? তাই বলে তুমি? দেখ, আমরা প্রত্যেকেই নরকের কীট, আমাদের মৃত্যু কখন কিভাবে আসবে কেউ বলতে পারবো না। আর আমাদের পাপেরও কোনো শেষ নেই রে। আমরা সারা জীবন এই বিষাক্ত কীটের মধ্যেই বেঁচে থাকবো। আরে বাবা, আমাদের জন্মটাও তো সেই শুক্র কীটের মধ্যে দিয়েই। ফণীন্দ্রদা, তুই এখন যা, তুই আমার কাছে আসিস না তুই আমার কাছে। শোন, আমার মনের ভেতরে একজনের ঠাঁই রয়েছে, আশা, সে আমার ভরসা। তোর বোনকে ছেড়ে দিয়ে আমি তাকে বিয়ে করব। তুই আমার মনের কল্পনা মাত্র, সত্যি কখনো হতে পারিস না। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। পারে তার রক্তের সম্পর্কের কেউ যদি খুব খারাপ অবস্থায় থাকে, তাকে রক্ষা করার জন্য ফিরে আসতে পারে। তুমি আমার বোনকে ছেড়ে দেবে? হ্যাঁ, আমি বলবো তোর বোন একটা পাগল, তোর বোনের শরীরেও পোকা হয়েছে। হ্যাঁ, আমি তাকেও ওই ক্রিম এনে দেবো, তোদের গোটা বংশকে আমি শেষ করে দেবো। তোরা বাঁচতে দিসনি আমাদেরকে। দেখো, খুব খারাপ হবে কিন্তু বরেন্দ্রদা। কিচ্ছু খারাপ হবে না। কি করবি? সামান্য একটা প্রেত আত্মা, সে একটা মানুষের কোনো ক্ষতি করতে পারে? বুজরুকিটা জায়গা পাস না? যা এখান থেকে। কার সাথে কথা বলছিস বরেন্দ্র? মা দেখো, শুকতারা এসে দাঁড়িয়েছে, দেখো। হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ মা, মনে আছে বাবা আত্মহত্যা করেছিল রেললাইনে গলা দিয়ে? হ্যাঁ, আমি বড় হয়ে পরে আমাদের ওই মেদিনীপুর থেকে আসা ওই কাকুর কাছ থেকে জানতে পেরেছিলাম বাবার খেতে পোকা হয়েছিল। হ্যাঁ, পোকা, এই পোকা ওরা দিয়েছিল। ওরা হ্যাঁ, আমি ওদেরকে সম্বলি শেষ করবো। হে কি, হে মেয়েটা আমার সামনে কেন? দূর করে নিয়ে যাও ওকে। আমি ওকে দেখতে পাচ্ছি না, করতে পারছি না। যাও থেকে, যাও। বরেন, তোর শরীরটা ভালো নেই বাবা, তুই আজকে যাবি থানায়? আমার কি হয়েছিল বলো তো? তুমি সারা রাত পোকা করে চিৎকার করছিলে, এদিকে কোথাও কোনো পোকা ছিল না। কি হয়েছে বলো তো তোমার? আমার কিছু হয়নি আমার কিছু হয়নি। কত বছর হলো বিয়ে করেছেন? তাই 10 বছর। চেষ্টা করছেন ক বছর? বিয়ের প্রথম বছর থেকেই। মায়ের বায়না, একটা বাচ্চা না হলে হয় না। টেস্ট করিয়েছেন স্পার্ম? হ্যাঁ স্যার, এই যে রিপোর্ট। আপনার তো সবই ঠিক আছে, আপনার স্ত্রীও নর্মাল, তাহলেও কেন বলুন তো? আসলে শুক্রকীটও বোঝে কোন জায়গাটা ও জন্মের পক্ষে ভালো আর কোন জায়গাটা বিপদের। মানে কিছু না। আপনি পুলিশের লাইনে যুক্ত তো? হ্যাঁ,
পুলিশের বাচ্চা কাচ্চা খুব ভোগে। আমার নিজের নিজের স্ত্রীকেই দেখুন না, 2 মেয়ে, ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের পর থেকে স্ত্রী এত ভুগছে, বলে ওরা নাকি অভিশপ্ত, লোকের চোখের জল নিয়ে টাকা ইনকাম করে তাই। কিন্তু আপনি এরকম করে আমাদের ওপরে মিথ্যে দোষ চাপাতে পারেন না। সবাই সমান হয় না। আমি একজন সৎ অফিসার, সবাই নিজেকে তাই বলে। আপনিও সেই লিস্টেই পড়ছেন। চেষ্টা চালিয়ে যান, প্রাকৃতিকভাবে হলে হবে, না হলে হয়ে গেল। না হলে কি হবে? কি আর হবে? সন্তান না হওয়ার জ্বালাতেই থাকবেন। আর প্রয়োজন হলে আপনি ভেলোরে গিয়েও চিকিৎসা করাতে পারেন। তবে আপনার রিপোর্ট সব কিছু ঠিক আছে। আপনার স্ত্রীও স্বাভাবিক এবং সুস্থ। মনে হয় না গেলে কোনো এমন লাভ হবে। বরেন্দ্র প্রতিদিন রাত জাগে। নয়নতারার সাথে স্বাভাবিক সম্পর্ক সে তৈরি করতে চায়। মা মারা গেছেন অনেক দিন হলো। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল একটা সন্তানের, দেখে যেতে পারেননি। প্রত্যুষা, তার বিয়ের পরপরই পেটে বাচ্চা আসে, একটা ছেলে জন্মায়। আর কেমনভাবে যেন ছেলেটা জলে ডুবে মারা যায়। 3 দিন পরে মৃত শিশুর দেহটা যখন জল থেকে ভেসে ওঠে, ফুলে ফেপে গিয়েছিল আর ভেতরে জলের পোকা ধরে গিয়েছিল। দ্বিতীয়বার প্রত্যুষা আবার মা হওয়ার প্রথম লগ্নেই আবিষ্কার হয় তার গর্ভের ভেতরে ছোট্ট ছোট্ট কীট বাসা বেঁধেছে। বরেন্দ্রর গোটা জীবনটায় পোকায় ছেয়ে গেছে। আর সেই কারণেই তার শুক্র কীটও এখন একটা মস্ত বড় বড় পোকা। একটা পোকা নিশ্চয়ই একটা মানব দেহে কখনো শরীর নিয়ে শিশু হয়ে জন্মগ্রহণ করতে পারে না। পিতৃপুরুষের করে যাওয়া ভুল শোধ করছে বরেন্দ্র তার জীবন দিয়ে। প্রত্যেক দিন রাতেই তার শরীরে একটু একটু করে পোকার বাসা হচ্ছে। তার মাথার চুল পড়ে গেছে টাক পোকায়। সে পাপ করেছে। মানুষের পাপের ফল মানুষকে দিয়ে যেতেই হয়। পোকা, হ্যাঁ, একটা ছোট্ট অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা সাদা ছোট্ট একটা কীট, যার লেজ থাকে, মস্তক থাকে, গর্ভে প্রবেশ করে যেটা একটু একটু করে আকার ধারণ করে। ওটাও তো একটা পোকাই, তাই না? সেটাও তো মানুষের মস্তিষ্ক থেকেই আসে। শুরুটাই যখন ছোট্ট কীটের মধ্যে দিয়ে হয়, তাহলে শেষের পরে পচন দেহটা কেন কীটে খাবে না? দেহটাই তো কীটে ভরা। থাকতে গেলে বাবু এখানে আপনাকে থাকতে হবে, এর থেকে ভালো জায়গা নেই। এই বাড়িতে? হ্যাঁ, কিন্তু বাড়িটা যে বহু বছর আগে লোক থাকতো। এখন এই বাড়িটা এমনই হয়ে পড়ে রয়েছে। এই গ্রামে সবাই যে যার ভিটে মাটি আঁকড়ে বসে রয়েছে। একমাত্র এই বাড়ির লোকই পচে গলে মরেছে পোকায় খেয়ে। এই বাড়িতে কেউ ভয়ে আসতে চায় না। সবাই নাকি আসলেই ভুলভাল অনেক কিছু দেখে। তা আপনি জেনে শুনে আমাকে এই বাড়িটা দিচ্ছেন কেন? আপনার খুব দরকার তাই। আপনি বললেন বলেই, আমি বললাম বলেই আপনি একটা এরকম হেরিটেজ জায়গা। হ্যাঁ মা, পৌঁছে গেছি। ফোনে কথা বলছিল তন্ময়। ফোনের ওপার থেকে মা বললেন, চিনতে পেরেছিস বাড়িটা? মা, এই ভদ্রলোক যে এই বাড়ির সামনে আমাকে দাঁড় করিয়েছে, এ তো নিতান্তই একটা হানা বাড়ি বলে মনে হচ্ছে। ওটাই তোর মামার বাড়ি। আমার দাদা তো ওখানেই থাকতো। শোন, তোর বাবার সবজির ব্যবসা যখন নষ্ট হয়ে গেল, তখন দাদাই তো টাকা পয়সা দিল এই বিদেশের মাটি আঁকড়ে বেঁচে থাকার জন্যে। এখন উত্তরাধিকার সূত্রে তুই ওইখানকার মালিক, ওখানেই থাক। দাদার শেষ জীবনে মারণ রোগ হয়েছিল। হ্যাঁ, আমার বান্ধবীটাও জলে ডুবে আত্মহত্যা করেছিল। মা তো আগেই মারা গিয়েছিল। মা, এসব তো আমি জানি। তোর ভয় করছে কেন বাবা? তোর রক্তের সম্পর্কের মামা অসুস্থ অবস্থায় মারা গিয়েছে। তুই এখন এই বাড়িটা সুন্দর করে রং টং করে দেখ ওই জায়গাটা বিক্রি করতে পারিস নাকি। এখন তো ধুলিয়ানা আর গ্রাম নেই, শহর হয়ে গিয়েছে। তুই পারবি, তোর তো ব্যবসার কাজেও লাগবে।
নিতান্তই দালালিগিরি করে খাই, আর এইখানকার দালালেরা আমার থেকেও চালাক। ঠিক আছে, আমি এই বাড়িতেই থাকবো, রাখছি। তা বলছি মশাই সবই তো করলেন, তা একটা রান্নার লোক দেখে দিন। এখানে আছে তো, আমি সন্ধেবেলা পাঠিয়ে দেবো কোন। ভর সন্ধেবেলায় তন্ময় ঘরে বসে রয়েছে। আসা পর্যন্ত সেই সকাল থেকে যে কাজ করে চলেছে, গোটা বাড়িময় পরিষ্কার করা, গোবর ছড়া দেওয়া, এখন একটা ঘর মোটামুটি থাকার মতো। সামনের বারান্দায় এত পরিমাণে ধুলো জমেছিল। আসতে পারি? কে? আমার নাম শুকতারা, আমি আপনার রান্না করে দেব। আপনি শুটকি মাছ খান তো? শুটকি বহু বছর খাই না। ওসব রান্না করতে পারেন? মাইনে ফাইনে কত নেবেন সেটা বলুন। না না, মাইনের এখন কি আছে, আগে খান আমার হাতে শুটকি মাছ। শুটকি মাছ যেগুলো বালিতে শুকানো হয়, যেগুলোর দেহ পচে গিয়ে ভেতরে পোকা হয়ে শুকিয়ে কত সুন্দর ঘ্রাণ আর স্বাদ নিয়ে আসে। আপনি কে বলুন তো? আমি শুকতারা। শুকতারা। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।